বাংলার শিক্ষা ক্লাসরুমে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাসে আমরা মাধ্যমিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় খুব সহজভাবে শিখব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, তাহলে পুরো বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। চলো শুরু করি। এখানে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের যে জিওগ্রাফি ক্লাস 10 এর যে বুকসটা আছে, মাধ্যমিক আধুনিক ভূগোল ও পরিবেশ, এই বুকসটা আমরা কভার করছি। ঠিক আছে, আজকে আমাদের চ্যাপ্টার ফার্স্ট এর পার্ট 2টা হবে হিমবাহের কাজটা। ঠিক আছে, এর ব্যাপারে আমরা ডিটেলসে দেখব হিমবাহ কি হয় বা ওর কাজ কি আছে। আর এটা যে ক্লাস আছে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্যই আছে, বিশেষ ভূগোল ক্লাস। এটা আমরা সহজ ভাষায় সম্পূর্ণ ধারণা এবং পরীক্ষা ভিত্তিক প্রস্তুতিটা করাচ্ছি। ঠিক আছে, আজকের ভিডিওতে আমরা এই চ্যাপ্টারটা কভার করব, ভূমির পরিবর্তনে হিমবাহের ভূমিকা। ঠিক আছে, এই ভিডিওতে তোমরা যা যা শিখবে, হিমবাহ কি, হিমবাহের উৎপত্তি, হিমবাহের প্রকারভেদ এবং হিমবাহের পরিবহন কার্য, হিমবাহের সঞ্চয় কার্য, হিমবাহ দ্বারা গঠিত ভূমিরূপ। ঠিক আছে, এটা পরবর্তী পর্বে আমরা পড়ব। আর যখন এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে, তোমাদের জন্য মানে মাধ্যমিক পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো করানো হবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট অবশ্যই করবেন। এর আগের চ্যাপ্টারে আমরা যে এর আগের লেকচারে আমরা মানে নদী নিয়ে আলোচনা করেছিলাম। ঠিক আছে, যে জলচক্র কি হয়, নদী, অববাহিকা, জলবিভাজিকা। যদি তোমরা সেই লেকচারটা না দেখে থাকো তাহলে ওই লেকচারটা দেখে ফেলো। হিমবাহটা কি, হোয়াট ইজ দ্য গ্লেসিয়ার। ঠিক আছে, তো আমরা এখানে ভূমিকাটা দেখে নিচ্ছি। পৃথিবীর কিছু অঞ্চলে, বিশেষ করে উচ্চ পার্বত্য অঞ্চল ও মেরু অঞ্চলে সারা বছরই প্রচন্ড ঠান্ডা থাকে। এই কারণে সেখানে পড়া তুষার পুরোপুরি গলে যায় না। বছরের পর বছর নতুন তুষার পড়তে থাকায় পুরনো তুষারের উপর চাপ বাড়তে থাকে। দীর্ঘ সময় পরে সেই তুষার শক্ত ও ঘন বরফে পরিণত হয়। এই বরফ যখন নিজের ওজনের কারণ ধীরে ধীরে ঢাল বরাবর নিচের দিকে প্রবাহিত হতে শুরু করে, তখন তাকে আমরা কি বলি, হিমবাহ বলি। ঠিক আছে, তো এটা আমরা সহজ ভাষায় দেখে নিচ্ছি সংজ্ঞাটা, যে দীর্ঘদিন ধরে সঞ্চিত তুষার প্রচন্ড চাপে বরফে পরিণত হয়ে নিজের ওজনের কারণে ধীরে ধীরে নিচের দিকে প্রবাহিত হলে তাকে আমরা কি বলি, হিমবাহ বলি। ঠিক আছে, এটা আরো সহজ ভাষায় লেখা আছে। এবার আমরা বুঝে নিচ্ছি। এটা আমাদের পৃথিবী আছে, এটা হয়ে গেল উত্তর মেরু এবং এটা হয়ে গেল দক্ষিণ মেরু। ঠিক আছে, এটা হয়ে গেল কর্কট ক্রান্তি রেখা এবং এটা হয়ে গেল আহ এটা তোমার হয়ে গেল বা 0 ডিগ্রি বিষুবত রেখা। ঠিক আছে, এটা হয়ে গেল কর্কট ক্রান্তি রেখা 23.5 ডিগ্রি এবং নিচেরটা হবে মকর রেখা 23.5 ডিগ্রি। ঠিক আছে, তো এবার যে মেরু অঞ্চলের কথা বলা হয়েছে, পার্বত্য অঞ্চল ও মেরু অঞ্চলে, ঠিক আছে, তো 90 ডিগ্রিতে যেগুলো অঞ্চল আছে, ঠিক আছে, সেগুলোকে আমরা মেরু অঞ্চল বলি। যেরকম উপরে গ্রিনল্যান্ড পাবা, নিচে আন্টার্কটিকা পাবা, সেই অঞ্চলগুলোতে কি আছে, মানে সেই অঞ্চলে তুষারপাত গুলো হয় এবং সেখানে তুষারগুলো শক্ত ও ঘন বরফে পরিণত হয়ে থাকে। ঠিক আছে, সেটাকে আমরা কি বলি, হিমবাহ বলি। এবং সে যখন মানে নিজের ওজনের ভারটাকেই মানে সামলাতে পারে না, তখন সেই মানে ঢাল বরাবর কি হয়ে যায়, নিচের দিকে প্রবাহিত হতে শুরু করে দেয়। সহজ ভাষায় দেখলে হিমবাহ হলো বরফের তৈরি একটি ধীরে চলা নদী। ঠিক আছে, যেরকম তোমরা নদীটা দেখতে পাচ্ছ, নদীটা কিরকম এরকম ভাবে প্রবাহিত হয়। ঠিক আছে, কিন্তু নদীর জায়গাতে শুধু ইমেজিন করো যে এখানে বরফটা কি করছে, বরফটা চলাচল করছে। ঠিক আছে, বরফ মানে প্রবাহিত হচ্ছে, তাকে আমরা কি বললি, হিমবাহ বরফ। এবারে কিছু গুরুত্বপূর্ণ শব্দের অর্থ তোমরা দেখে নাও, যেটা হয়তো তোমাদের কনফিউজ করে। যেরকম তুষার, তুষারকে আমরা ইংরেজিতে কি বলি, স্নো। ঠিক আছে, এটা আকাশ থেকে পড়া সাদা বরফের কণা। যখন বৃষ্টির যখন আমাদের এদিকে তো বৃষ্টি হয়, কিন্তু যে উত্তর মেরু এবং দক্ষিণ মেরুর দিকে আছে, সেদিকে কি পড়ে, সেদিকে পড়ে তুষার। তো আকাশ থেকে যেগুলো সাদা সাদা বরফের কণাগুলো পড়ে সেটাকে আমরা তুষার বলি। এবার বরফ কি হয়, আইস, জমাট বাঁধা কঠিন জল। ঠিক আছে, কঠিন জল, যেরকম নর্মাল জলকে যদি ফ্রিজে ভরে দাও তো সেটা শক্ত জলে পরিণত হয়ে যাবে, বরফে পরিণত হয়ে যাবে, সেটাকে কি বলি, আমরা আইস বলি। প্রবাহ, এক স্থান থেকে অন্য স্থানে ধীরে ধীরে চলা।
যেরকম এটা নদী আছে, নদী কি করছে, এক স্থান থেকে অন্য স্থানে কি করছে, যাতায়াত করছে, ঠিক আছে, এরকম করে পরিবহন করে মানে প্রবাহ হচ্ছে। তো ওটাই বলা হচ্ছে এক স্থান থেকে অন্য স্থানে ধীরে ধীরে চলা। হিমবাহ গ্লেসিয়ার ধীরে চলমান বিশাল বরফ স্তূপ, ঠিক আছে, যখন বরফের মানে বিশাল স্তূপটা যখন চলমান অবস্থায় আসে, ঠিক আছে, তখন তাকে আমরা কি বলি, গ্লেসিয়ার বলি, ঠিক আছে, বা হিমবাহ। এর বাস্তব উদাহরণ দেখে নিচ্ছি, ভারতের গঙ্গোত্রী হিমবাহ থেকে গঙ্গা নদীর উৎপত্তি হয়েছে, ঠিক আছে, ভারতের মধ্যে যে গঙ্গোত্রী হিমবাহ আছে, ঠিক আছে, গঙ্গোত্রী গ্লেসিয়ার আছে, সেখান থেকে গঙ্গা নদীর উৎপত্তি হয়েছে। পরীক্ষায় যেভাবে লিখবে তোমরা, হিমবাহ হলো দীর্ঘদিন ধরে সঞ্চিত তুষার থেকে গঠিত ধীরে চলমান বিশাল বরফ স্তূপ, যা নিজের ওজনের কারণে নিচের দিকে প্রবাহিত হয়। কিছু ফ্যাক্ট আছে, এর তথ্যগুলো দেখে নিচ্ছি। পৃথিবীর মোট স্থলভাগে প্রায় 10% হিমবাহে আবৃত আছে। পৃথিবীর মোট মিষ্টি জলের প্রায় 69% হিমবাহ ও বরফ স্তরে সঞ্চিত আছে। হিমবাহ গ্লেসিয়ার কি, এটা ইমেজ ফর্মে আছে, তোমরা স্ক্রিনশটটা রেখে নিবা। বরফ রেখার উপরে, বরফ রেখা বলতে কি, এটা ধরে নাও পর্বত আছে, এটা ধরে নাও পর্বত আছে, কিন্তু এই লেভেল থেকে কি পাওয়া যাচ্ছে, স্নো পাওয়া যাচ্ছে, বরফ পাওয়া যাচ্ছে, ঠিক আছে, এর উপরে কি পাওয়া যাচ্ছে, বরফ পাওয়া যাচ্ছে। তো এই যে লাইন আছে কাল্পনিক রেখাটা, এটাকে আমরা কি বলি, বরফ রেখা, ঠিক আছে, বা স্নো লাইন। তো বরফ রেখার উপরে দীর্ঘদিন ধরে সঞ্চিত তুষার চাপের ফলে দানাদার বরফ বা ফার্নে এবং পরে ঘন বরফে মানে গ্লাসিয়ার আইসে পরিণত হয়। ঠিক আছে, দেখো এখানে তুষারপাত হলো, তুষারগুলো এখানে সঞ্চয় হয়, সঞ্চয় হওয়ার ফলে এখানে কি হয়, চাপে একের উপরে এক পড়ছে বরফগুলো, তো কি হবে, চাপটা কম্প্রেশনটা মানে চাপটা বৃদ্ধি পাবে, বৃদ্ধি পাওয়ার ফলে দানাদার বরফে মানে ফার্নে পরিণত হবে, এবং সেখান থেকে আবার ঘন বরফে পরিণত হয়ে যাবে, এবং সেখান থেকেই হিমবাহ তৈরি হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো কিভাবে হয়, ফরমেশনটাও বুঝিয়ে দিলাম। তো বরফে এবং পরে ঘন বরফে পরিণত হয়। এই ঘন বরফ নিজের ওজনের কারণে, ঠিক আছে, যখন এর মানে ওভার মানে লোডটা ওভার হয়ে যায়, তখনই কি হয়ে যায়, তো ওজনের কারণে ধীরে ধীরে ঢালের দিকে প্রবাহিত হলে তাকে আমরা হিমবাহ বলি। ঠিক আছে, এগুলো তো আমাদের শব্দের অর্থ। এখানে আছে প্লেসিয়ার আইস, প্লেসিয়ার আইস প্লেসিয়ার না গ্লেসিয়ার আইসটা দানাদার বরফে চাপের ফলে ঘন ও কঠিনটি মানে বরফে পরিণত হয়ে যায়। এটা বরফ রেখাটা বলে দিলাম, সোনো লাইনটা, তারপরে প্রবাহটা ও পিছনে বলে দিয়েছি হিমবাহ। ঠিক আছে, তারপরে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর কিছু দেখে নিচ্ছি। আন্টার্কটিকা ও গ্রিনল্যান্ড পৃথিবীর প্রায় 99% হিমবাহের বরফ রয়েছে। মানে সবচেয়ে বরফ যদি দেখতে পাও তো সেটা পাবে আন্টার্কটিকা এবং গ্রিনল্যান্ডের মধ্যে। ঠিক আছে, ভারতের দীর্ঘতম হিমরেখা বা হিমবাহ কোথায় আছে, সিয়াচিন। সিয়াচিন একটা গ্লেসিয়ার আছে ভারতের মধ্যে, ঠিক আছে, জম্মু এন্ড কাশ্মীরে। তারপরে গঙ্গা, যমুনা, সিন্ধু, ব্রহ্মপুত্র প্রভৃতি নদীর উৎপত্তি হিমবাহ থেকে হয়। মনে রাখার টিপস আছে, এটা স্ফিক দিয়ে আছে। তো এস থেকে স্নো হয়ে গেল, এফ থেকে ফার্ন হয়ে গেল, আই থেকে আইস হয়ে গেল, জি থেকে গ্লেসিয়ার হয়ে গেল। ঠিক আছে, তো স্নো তুষারের মাধ্যমে মানে স্নোফল যখন হয়, ঠিক আছে, বরফপাত যখন হয়, সেটা মানে এসে কোথায় পড়ে, মানে পাহাড় পর্বতে পড়ে, সেখান থেকে দানাদার বরফে পরিণত হয়, সেখান থেকে বরফ হয়, আর বরফ থেকে হিমবাহ তৈরি হয়। ঠিক আছে, যখন অনেক বরফ জমা হয়ে যায়। তো এখানে এই ডায়াগ্রামেও দেখতে পাচ্ছ যে উচ্চ পার্বত্য অঞ্চলে সারা বছর কি হচ্ছে, তুষারপাত হচ্ছে। তারপরে তুষার পুরোপুরি গলে যায় না, যখন তুষারপাতটা হয় সেই তুষারপাতটা গলে যায় না। গলে না যাওয়ার কারণ কি আছে, কারণ হচ্ছে সেগুলো এলাকা কি থাকে, ঠান্ডা এলাকা থাকে। আমাদের দিকে বরফ পড়লে সঙ্গে সঙ্গে গলে শেষ হয়ে যাবে, ঠিক আছে, কিন্তু ওখানে ঠান্ডা এলাকা আছে, ফলে কি হয়, তুষার পুরোপুরি গলে যায় না, বহু বছর ধরে তুষার জমতে থাকে। তারপরে প্রচন্ড চাপে যখন কম্প্রেশনটা হয়, চাপ বৃদ্ধি হয়, তখন কি হয়, ফার্নে পরিণত হয়ে যায়। ঠিক আছে, মানে দানাদার বরফে পরিণত হয়ে যায়। সেই ফার্নের ফলে কি হয়, নিজের ওজনের কারণে বরফ ধীরে ধীরে নিচের দিকে প্রবাহিত হতে শুরু করে। এটি হলো হিমবাহ। আশা করি বুঝতে পেরেছো তোমরা। এর কিছু ফ্যাক্টস আছে, দেখে নাও। আন্টার্কটিকা পৃথিবীর বৃহত্তম বরফ বরফ আচ্ছাদিত মহাদেশ আছে। ঠিক আছে, তো বৃহত্তম বরফ আচ্ছাদিত মহাদেশ কোনটা আছে, আন্টার্কটিকা। ঠিক আছে, আর গ্রিনল্যান্ডটা হচ্ছে পৃথিবীর দ্বিতীয়
প্রথমে হয়ে যাচ্ছে আন্টার্কটিকা এবং দ্বিতীয়তে কি হচ্ছে গ্রিনল্যান্ড আইসি। যদি আমরা মানে মেপে দেখতে যাই তাহলে এটা হয়ে গেল 0° নিরক্ষরেখা, এটা হয়ে গেল উত্তর মেরু এবং এটা হয়ে গেল দক্ষিণ মেরু। ঠিক আছে, নিচে পাবে আন্টার্কটিকা, ঠিক আছে, আর উপরে পেয়ে যাবা গ্রিনল্যান্ডটা। ঠিক আছে, উপরে এই জায়গাটায় গ্রিনল্যান্ড আছে। এবার এটা নিয়ে কারেন্টে কি আছে, মানে কারেন্ট অ্যাফেয়ার্সে কি চলছে, কারেন্ট নিয়ে কি মানে প্রসঙ্গ আছে এটা দেখে নিচ্ছি। বর্তমানে বিশ্ব উষ্ণায়নের মানে গ্লোবাল ওয়ার্মিং এর কারণে পৃথিবীর বিভিন্ন হিমবাহ দ্রুত গলছে। ঠিক আছে, হিমবাহ গলছে, হিমবাহ গলার কারণ কি হচ্ছে, তো গ্লোবাল ওয়ার্মিং। ঠিক আছে, মানে বিশ্ব উষ্ণায়ন হচ্ছে, মানে তাপমানটা কি হচ্ছে, বেড়ে যাচ্ছে। আগেই বলেছিল যে 1.5 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে। ঠিক আছে, এটা ছিল ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ আইপিসিসির যে রিপোর্ট ছিল, সেখানেই বলা হয়েছিল যে 1.5 ডিগ্রির বেশি মানে তাপমান মানে মানে 1.5 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে আমাদেরকে রাখতে হবে তাপমানটা। ঠিক আছে, এর ফলে সমুদ্রের জলস্তর বাড়ছে, ভবিষ্যতে পানীয় জলের সংকট দেখা দিতে পারে, হিমালয়ের অনেক হিমবাহ ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছে। হিমবাহ কিভাবে চলে, এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন মানে আছে, হয়তো এক্সামে জিজ্ঞেস করবে না কিন্তু তোমার নলেজের জন্য এটা মানে অনেক ইম্পর্টেন্ট আছে যে হিমবাহ কিভাবে চলছে। তো দেখে নিচ্ছি হিমবাহ কিভাবে চলছে, এর ভূমিকা। হিমবাহকে বরফের নদী বলা হয়। ঠিক আছে, বরফের নদী কাকে বলা হয়, হিমবাহকে। তবে নদীর মতো দ্রুত নয়, এটা অত্যন্ত ধীর গতিতে চলে, অনেক সময় দিনে মাত্র কয়েক সেন্টিমিটার থেকে কয়েক মিটার পর্যন্ত অগ্রসর হয়। হিমবাহ চলার প্রধান কারণ হচ্ছে নিজের ওজন। পিছনেই পড়েছি যে নিজের ওজন, বহু বছর ধরে তুষার জমে বিশাল বরফ স্তূপ তৈরি হয়। এই বরফের ওজন যখন অত্যন্ত বেশি হয়ে যায়, নিচের বরফের উপর প্রচন্ড চাপ পড়ে। এই চাপের কারণে বরফ ধীরে ধীরে নিচের দিকে সরে যেতে শুরু করে। দ্বিতীয় হচ্ছে মাধ্যাকর্ষণ শক্তি। পাহাড়ের ঢাল সবসময় নিচের দিকে থাকে, মাধ্যাকর্ষণ শক্তি হিমবাহকে ঢাল বরাবর নিচের দিকে টেনে নিয়ে আসে। ঠিক আছে, তো পৃথিবীর মধ্যে যে মানে মাধ্যাকর্ষণ শক্তি আছে, ঠিক আছে, ধরে নাও এটা পৃথিবীর কি আছে, কোর আছে, তো এই কোর থেকে কি আসে, মাধ্যাকর্ষণ শক্তিটা আসে। তো ওই মাধ্যাকর্ষণ শক্তি কি করে, নিচের দিকে মানে নিজের দিকে মানে টানে। ঠিক আছে, যার ফলে কি হয়, ওই বরফের যে স্তূপটা থাকে ও মানে নিচের দিকে ঢাল বরাবর কি করে, সরতে থাকে। তো এটা ছিল পাহাড়ের ঢাল সবসময় নিচের দিকে থাকে, মাধ্যাকর্ষণ শক্তি হিমবাহকে ঢাল বরাবর নিচের দিকে টেনে যায়, টেনে নিয়ে যায়। ঠিক আছে, এটাই হিমবাহ চলার সবচেয়ে গুরুত্বপূর্ণ মানে কারণ। 3 নম্বর হচ্ছে বরফের নমনীয়তা, মানে কি প্লাস্টিক ফ্লো। হিমবাহে বরফ সম্পূর্ণ শক্ত পাথরের মতো নয়। ঠিক আছে, হিমবাহের যে বরফ আছে ওটা পাথরের মতো শক্ত হয় না, প্রচন্ড চাপের ফলে বরফ কিছুটা নমনীয় আচরণ করে, মানে প্লাস্টিকের মতো হয়ে যায়। ঠিক আছে, তাড়াতাড়ি ভাঙে না, ফলে বরফ ভাঙার বদলে ধীরে ধীরে বেঁকে ও সরে যেতে পারে। 4 নম্বর তলদেশে গলিত জল। কখনো কখনো হিমবাহের নিচের অংশে চাপের কারণে সামান্য বরফ গলে জল তৈরি হয়। এই জল লুব্রিক্যান্ট এর মতো কাজ করে, ফলে হিমবাহ মাটির ওপর সহজে পিছলে এগিয়ে দেয়। পৃথিবীতে হিমবাহ কোথায় কোথায় আছে, ঠিক আছে, কোথায় কোথায় আছে আমরা তো পড়ে নিলাম যে হিমবাহ কাকে বলে, টাইপসও দেখে নিলাম। এবার এখানে কথা হচ্ছে যে হিমবাহটা কোথায় কোথায় আছে। তো এটা মেপে দেখো, এটা তোমাদেরকে দেখে, এটা 0° ইকুয়েটর হয়ে গেল, ঠিক আছে, বিষুবৎ রেখা হয়ে গেল, এটা হয়ে গেল গ্রিনল্যান্ড। ঠিক আছে, এটা উত্তর মেরুতে হয়ে গেল নর্থ সাইড, এবং এটা আন্টার্কটিকা, এটা হয়ে গেল সাউথ সাইড। ঠিক আছে, দক্ষিণ সাইডে। তো সবচেয়ে বড় বৃহত্তম কোনটা আছে, আন্টার্কটিকা, দ্বিতীয় গ্রিনল্যান্ড। ঠিক আছে, এরপরে আমাদের মানে ভারতের মধ্যে হিমালয় আছে। ঠিক আছে, যেটা হিমালয় মানে কোথায় কোথায় আছে, ভারত, নেপাল, ভুটান, চীন, পাকিস্তান। গুরুত্বপূর্ণ হিমবাহ গঙ্গোত্রী, যমুনোত্রী, সিয়াচিন, জেমু, মিলাম আদি জায়গাতে মানে এগুলো পাওয়া যায়। হিমালয়কে অনেক সময় তৃতীয় মেরু বলা যায়। এটা হয়ে গেল প্রথম পোল, কোনটা, এটা উত্তর মেরু, আর এটা হয়ে গেল দক্ষিণ মেরু। ঠিক আছে, আর এটা যে আছে এখানে এই হিমালয়টা, এটাকে তৃতীয় পোল বলা হয়। ঠিক আছে, মানে তৃতীয় ধ্রুব বলা হয় বা মেরু বলা হয়, কারণ এখানে বিপুল পরিমাণে বরফ সঞ্চিত রয়েছে। ঠিক আছে, তো আমরা আন্টার্কটিকাটা দেখে নিচ্ছি।
দক্ষিণ মেরু বিশ্বের বৃহত্তম আইসিট, পৃথিবীর প্রায় 90% বরফ এখানে রয়েছে। ঠিক আছে, এখানে বিশ্বে যতটা বরফ আছে সেখানকার 90% কোথায় আছে? এখানেই আছে, আন্টার্কটিকাতে। ঠিক আছে, পৃথিবীর সর্ববৃহৎ হিমবাহ অঞ্চল এটা, এবং 70%, ঠিক আছে, 70% মিষ্টি জল এই বরফেই সঞ্চিত আছে। ঠিক আছে, যে মিষ্টি জলটা যে আমরা পড়েছিলাম এর আগে 2.5% মিষ্টি জল ছিল। ঠিক আছে, এগুলো তোমরা মানে প্রিভিয়াস লেকচারে পেয়ে যাবে। এবার হচ্ছে গ্রিনল্যান্ড। গ্রিনল্যান্ড হচ্ছে উত্তর আটলান্টিক মহাসাগর, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম আইসিট আছে। এখানে 80% এলাকা বরফে ঢাকা আছে। ঠিক আছে, এখানে যে এলাকাগুলো আছে এখানে কি আছে? বরফে ঢাকা। ঠিক আছে, এরপরে কিছু আরো মানে জায়গা আছে যেখানে গ্লেসিয়ার গুলো পাওয়া যায়। কারাকোরাম পর্বতমালা হয়ে গেল, আল্পস পর্বতমালা হয়ে গেল, আন্দিজ হয়ে গেল, আলাস্কা হয়ে গেল, আইসল্যান্ড হয়ে গেল। ঠিক আছে, রকি, নিউজিল্যান্ড, এগুলো জায়গাতেও কি আছে? মানে এই গ্লেসিয়ার গুলো পাওয়া যায়, হিমবাহ গুলো। ঠিক আছে, যেরকম এই জায়গাটা হয়ে গেল। ঠিক আছে, এটা হয়ে গেল তোমার আলাস্কা। ঠিক আছে, আইসল্যান্ড তোমার এখানে পাবা, আইসল্যান্ডটা। ঠিক আছে, তো ম্যাপে ম্যাপে একবার মানে বাড়িতে যদি ম্যাপ থাকে তাহলে একবার দেখে নিবে। ঠিক আছে, দক্ষিণ আমেরিকাতে এটা যে আন্দিজ পর্বতমালা আছে এটা দক্ষিণ আমেরিকাতে আছে। এটা হচ্ছে আন্দিজ পর্বতমালা, এটা। ঠিক আছে, চিলি, আর্জেন্টিনা, পেরু নিয়ে। এবার দেখবো আমরা টাইপস অফ গ্যালাক্সির, হিমবাহের প্রকারভেদ। তো আমরা প্রকারভেদে 3 প্রকারের দেখবো: পার্বত্য হিমবাহ, মহাদেশীয় হিমবাহ ও পাদদেশীয় হিমবাহ। এবার এগুলো কি কি হচ্ছে ওটা দেখে নিচ্ছি। পার্বত্য হিমবাহ: উচ্চ পর্বতের ঢাল ও উপত্যকায় তুষার সঞ্চয় হয়ে যে হিমবাহ সৃষ্টি হয় তাকে পার্বত্য হিমবাহ বলে। ঠিক আছে, উচ্চ পর্বতের ঢালে, ধরে নাও এটা পর্বত আছে, এখানে দেখো, এখানে উচ্চ পর্বতে, এটা উঁচু জায়গা আছে, উচ্চ পর্বতের ঢালে এগুলো যে এগুলোতে যে মানে এইগুলো বরফগুলো জমা আছে সেগুলোকে আমরা কি বলি? পার্বত্য হিমবাহ। ঠিক আছে, এরা সাধারণত ছোট আকারের হয়। এরা কি রকমের হয়? ছোট আকারের, একটি নির্দিষ্ট উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হয়, প্রধানত উচ্চভাগে পাওয়া যায়। আর উদাহরণ হয়ে গেলে এটা গঙ্গোত্রী, যমুনোত্রী, সিয়াচিন, নীলাম, বালতরো ইত্যাদি। ঠিক আছে, এর বৈশিষ্ট্য: ছোট আকারের, উপত্যকায় সীমাবদ্ধ থাকে, দ্রুত প্রবাহিত হয়। ঠিক আছে, উদাহরণ দেখে নিয়েছি। তারপরে এখানে দেখছি, এটা দেখো, এটা হচ্ছে হিমবাহের প্রবাহ। ঠিক আছে, এরকম করে হিমবাহটা চলে আসে। ঠিক আছে, মহাদেশীয় হিমবাহ কোনটা হচ্ছে? বৃহৎ মহাদেশের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে যে বিশালাকার হিমবাহ থাকে তাকে আমরা কি বলি? মহাদেশীয় হিমবাহ। হিমবাহ যেরকম এই মানে এই চিত্রটা দেখো, এখানে বিশাল এলাকা জুড়ে কি আছে? হিমবাহটা রয়েছে। এরা হাজার হাজার কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত থাকে। এরা ধীর গতিতে সব দিকে প্রসারিত হয়। এদেরকে বরফের চাদর বা বরফ আবরণও বলা হয়। ঠিক আছে, এর বৈশিষ্ট্য হচ্ছে বৃহৎ আকারের। ঠিক আছে, এটা বৃহৎ আকারে আছে, যে আমরা এখানে দেখলাম যে ছোট আকারের, এগুলো কোন কিন্তু অনেক অনেক বড় আকারের হয়। ঠিক আছে, বিশাল এলাকায় বিস্তৃত আছে, উচ্চ থেকে নিম্ন ভূমির দিকে ধীর গতিতে প্রবাহিত হচ্ছে, সব দিকে বিস্তৃত আছে। যেরকম উদাহরণে আন্টার্কটিকা, ঠিক আছে, গ্রিনল্যান্ড। পাদদেশীয় হিমবাহ, পাদদেশীয় হিমবাহ যেটা পিডমন্ট গ্লেসিয়ার আছে। তো এটা এটা কি আছে দেখে নিচ্ছি আমরা। পাহাড়ের উপত্যকায়, ঠিক আছে, পাহাড়ের উপত্যকায়, পাহাড়ের উপত্যকায় কি এটা ভ্যালি আছে না এরকম। তো পাহাড়ের উপত্যকায় উৎপন্ন হিমবাহ যখন পাহাড়ের পাদদেশে সমতল বা নিম্নভূমির দিকে ছড়িয়ে পড়ে তখন তাকে পাদদেশীয় হিমবাহ বলে। ঠিক আছে, মানে নিম্নভূমির দিকে যেদিকে মানে ঢাল কম থাকে সেদিকে মানে ছড়িয়ে পড়ে, সেটাকে আমরা কি বলি? পাদদেশীয় হিমবাহ। এরা দেখতে শাখার মতো আকারের হয়। ঠিক আছে, মানে পাখার মতো, পাখার। পাহাড় থেকে নেমে এসে সমতলে ছড়িয়ে পড়ে। উদাহরণ হয়ে গেল আলাস্কার মালাস্পিনা হিমবাহ। ঠিক আছে, হিমালয়ের কিছু হিমবাহ আছে। এর বৈশিষ্ট্য: পাহাড় থেকে সমতলে ছড়ায়, পাখার মতো আকারের বিস্তৃত হয়, উপত্যকা থেকে বাইর হয়ে সমতলে ছড়ায়। ঠিক আছে, এগুলো উদাহরণ হয়ে গেল। তারপরে এখানে বৈশিষ্ট্য দেওয়া আছে। ঠিক আছে, এগুলো তো আমরা স্ক্রিনশট করে রেখে নিবা।
তাহলে তোমরা কি করতে পারবে, ভালো করে রিভিশনটা করতে পারবে। এটা মনে রাখবে, পার্বত্য হিমবাহ সাধারণত উপত্যকায় তৈরি হয়। মহাদেশীয় হিমবাহকে আইস শিট বা আইস কেপ বলা হয়, ঠিক আছে। পাদদেশীয় হিমবাহ পাহাড় থেকে নিচে নেমে পাখার মতো ছড়ায়। আর হিমবাহ পৃথিবীর মিষ্টি জলের অন্যতম প্রধান ভান্ডার, ঠিক আছে। এবার হিমরেখাটা দেখে নিচ্ছি। এটা পর্বত হয়ে গেলে, এটা ধরে নাও পর্বত আছে, এখানে ধরে নাও এখান থেকে কি আছে, এখান থেকে বরফগুলো পড়তে শুরু হয়ে গেছে, মানে লাস্ট এখান পর্যন্ত বরফটা আছে, ঠিক আছে। তো এটা কি হয়ে গেল, স্নো লাইন বা হিমরেখা এটাকেই বলি, ঠিক আছে। তো পাহাড়ের যে উচ্চতার উপরে সারা বছর তুষার জমে থাকে এবং সম্পূর্ণ গলে যায় না, তাকে আমরা কি বলি, স্নো লাইন। বৈশিষ্ট্য, এটি একটি কাল্পনিক রেখা, এটা একটা কি আছে, এটা কোনো রেখা না, এটা পারও হতে পারে, ঠিক আছে। তো এটা একটা কাল্পনিক রেখা আছে, এর উপরে সারা বছর তুষার থাকে, এর নিচে তুষার গলে যায়। হিমবাহ সাধারণত হিমরেখার উপরে সৃষ্টি হয়। কোথায় হিমরেখা নিচু এবং কোথায় হিমরেখা উঁচু, ঠিক আছে। দেখো, এটা পর্বত হয়ে গেল। এবার দেখো, একটা সোনো লাইন পাচ্ছ, ধরে নাও এর সোনো লাইনটা আছে এই এখানে, কিন্তু এর সোনো লাইনটা পাবা এখানে, মানে নিচে। এটা কেন হয়? তো কোথায় হিমরেখা নিচু এবং কোথায় হিমরেখা উঁচু, তো নিচুটা আমরা দেখে নিচ্ছি। মেরু অঞ্চলে, ঠিক আছে, এটা পৃথিবী হয়ে গেল, এর যে মেরু অঞ্চল আছে, এটা হয়ে গেল উত্তর মেরু এবং এটা হয়ে গেল দক্ষিণ মেরু, ঠিক আছে। তো মেরু অঞ্চলে আন্টার্কটিকাটা এখানে পাওয়া যায় এবং গ্রিনল্যান্ডটা উপরে পাওয়া যায়, ঠিক আছে, এই জায়গাতে। তো মেরু অঞ্চলে যে মানে হিমরেখা গুলো পাওয়া যায়, ঠিক আছে, সেগুলো কি থাকে, নিচু থাকে, সেখানে নিচু থাকে, ঠিক আছে। আর কোথায় হিমরেখা উঁচু থাকে, হিমালয়ে, আন্দি যে আল্পসে, ঠিক আছে, এগুলোতে হিমরেখা কি থাকে, উঁচু থাকে। গুরুত্বপূর্ণ তথ্য, হিমালয়ে হিমরেখার উচ্চতা প্রায় 5,000 থেকে 6,000 মিটার। জলবায়ু পরিবর্তনের কারণে অনেক স্থানে হিমরেখা ধীরে ধীরে উপরের দিকে সরে যাচ্ছে। এবার দেখে নিচ্ছি আমরা হিমশৈলটা, ঠিক আছে, আইসবার্গ। আইসবার্গটা কি, হিমবাহ বা বরফ স্তর থেকে ভেঙে সমুদ্রে ভাসমান বিশাল বরফখণ্ডকে আমরা কি বলি, হিমশৈল, ঠিক আছে। ধরে নাও এটা কি আছে, এটা জল আছে। এবারে এই যে বরফের যে ইগুলো আছে, মানে ভাসমান বিশাল বরফখণ্ড যে আছে, এটাকে আমরা কি বলি, হিমশৈল বলি, ঠিক আছে। সহজ ভাষায় দেখে নিচ্ছি, যখন কোনো হিমবাহ সমুদ্র পর্যন্ত পৌঁছে যায় তখন তার সামনের অংশ ভেঙে সমুদ্রে পড়ে, এই ভাসমান বরফের টুকরোকেই আমরা হিমশৈল বলি, ঠিক আছে। বৈশিষ্ট্য কি আছে, সমুদ্রে ভাসে, এটা সমুদ্রে ভাসছে, ঠিক আছে। প্রায় 90% অংশ জলের নিচে থাকে। এটা দেখে বুঝে নেও না যে মানে এত বড়ই আছে, এর 90%, ঠিক আছে, 90% ভাগ কোথায় আছে, জলের ভিতরে থাকে। মাত্র আমরা 10% ভাগই জলের উপরে দেখতে পাচ্ছি। জাহাজ চলাচলের জন্য এটা বিপজ্জনক আছে। 1912 সালে যে টাইটানিক জাহাজটা, ঠিক আছে, টাইটানিক নিয়ে একটা সিনেমাও তৈরি হয়েছে। তো যে টাইটানিক জাহাজটা একটা হিমশৈলের সঙ্গেই ধাক্কা লেগে ডুবে গেছিল, ঠিক আছে। এটা কিভাবে তৈরি হয়, তো এটা হিমবাহ থেকে যখন সমুদ্রে পৌঁছে যায়, আর সমুদ্রে পৌঁছানোর ফলে যে বরফের অংশ ভেঙে যায়, সেই বরফের অংশ কি হয়, সমুদ্রে ভাসে, তাকে আমরা কি বলি, হিমশৈল, আইসবার্গটা। 3 নম্বর হচ্ছে বার্গস্রুন্ড। এটা কি দেখে নিচ্ছি সংজ্ঞাটা, হিমবাহের উপরে স্থির বরফ ও নিচের চলমান বরফের মধ্যে যে গভীর ফাটল সৃষ্টি হয়, তাকে বার্গস্রুন্ডটা বলি, ঠিক আছে। তো হিমবাহের উপরের স্থির স্থির বরফ হয়ে গেল একটা উপরে, ঠিক আছে। আর নিচের চলমান বরফের মধ্যে যে গভীর ফাটল, এই দেখো, উপরে স্থির আছে কিন্তু নিচের দিকে কি হয়ে গেছে, একটা ফাটল তৈরি হয়ে গেছে, এই ফাটলটাকেই আমরা কি বলি, বার্গস্রুন্ড, ঠিক আছে, মনে থাকবে। বৈশিষ্ট্য, হিমবাহের উৎসের কাছে তৈরি হয়, ঠিক আছে, হিমবাহের উৎসের কাছে, যেখানে হিমবাহের উৎস আছে সেখানেই তৈরি হচ্ছে। এটি গভীর ও চওড়া ফাটল থাকে, পর্বতারোহীদের জন্য অত্যন্ত বিপজ্জনক, ঠিক আছে, যারা পর্বতে মানে যায় আরোহী গুলো, তাদের জন্য কিন্তু বিপজ্জনক। এবার বার্গস্রুন্ডটা, এটা শব্দটা দেখে নাও, বার্গ মানে হচ্ছে পাহাড় আর শ্রুন্ড মানে হচ্ছে ফাটল, এটা একটা জার্মান শব্দ, ঠিক আছে। এবার আমরা তিনটাকেই ডিফারেন্স করে দেখে নিচ্ছি, ঠিক আছে, হিমরেখা, হিমশৈল
এবং বার্কশ্রুন। ঠিক আছে, এটা কি? তো হিমরেখা হচ্ছে একটি কাল্পনিক রেখা, দেখিয়েছিলাম যে হিমরেখা আছে, এটা একটা হয়ে গেল কাল্পনিক রেখা। হিমশৈল হয়ে গেল ভাসমান বরফখণ্ড, আর বার্কশ্রুনটা হয়ে গেল হিমবাহের গভীর ফাটল জায়গাটা। ঠিক আছে, এটা কোথায় পাওয়া যায়? হিমরেখাটা পাওয়া যায় পাহাড়ে, আর হিমশৈলটা পাওয়া যায় সমুদ্রে, আর বার্কশ্রুনটা কোথায় পাওয়া যায়? হিমবাহের উৎসের কাছে। এটা সৃষ্টি এর সৃষ্টি কিভাবে হচ্ছে? তো হিমরেখা স্থায়ী তুষারের সীমা, ঠিক আছে, যেখানে স্থায়ী রেখার কি তুষারের কি আছে? সীমা আছে। হিমশৈল হিমবাহ ভেঙে, যখন হিমবাহটা ভেঙে যায় তখন তৈরি হয়। আর বার্কশ্রুনটা কিভাবে হয়? স্থির ও চলমান বরফের বিচ্ছেদে। ঠিক আছে, গুরুত্ব কি আছে? হিমবাহ গঠনের সীমা আছে। এটা হিমশৈল হয়ে গেল মানে নৌযানের জন্য বিপজ্জনক। হিমশৈল মনে আছে টাইটানিক, হিমশৈল টাইটানিক মনে রাখবা। ঠিক আছে, আর বার্কশ্রুনটা পর্বতারোহীদের জন্য কি আছে? বিপজ্জনক আছে। এরকম করে মানে মনে রাখবো, তো ভালো থাকবে। তো ক্লাসটা এতদূর পর্যন্তই থাকছিল। থ্যাংক ইউ সো মাচ। এবার তো তোমরা মানে ফিডব্যাক দিয়ে জানাও যে তোমাদের ক্লাসটা কিরকম লাগছে। ঠিক আছে, আর এর প্লে লিস্টটা অলরেডি বানানো আছে, তো 1 by 1 লেকচার গুলো দেখতে থাকো। ঠিক আছে, এখানে থেকে মানে যেগুলো পড়াচ্ছি তার বাইরে কোনো কোয়েশ্চেনই মানে আসবে না মাধ্যমিক পরীক্ষাতে। আর তোমাদের জন্য মানে যখন হয়ে যাবে চ্যাপ্টার গুলো শেষ, আমি মহত্বপূর্ণ মানে যে ইগুলো আছে কোয়েশ্চেন গুলো, সেগুলো তো আমাদেরকে করিয়ে দিব। ঠিক আছে, থ্যাংক ইউ, জয় হিন্দ।